আসসালামু আলাইকুম এভরিওয়ান। জীবের অভিব্যক্তি এবং বংশগতির চ্যাপ্টারে তোমাদের 3 নাম্বার লেকচারে ওয়েলকাম জানাচ্ছি স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে। আমি অঙ্কন রহমান। তো আমরা প্রিভিয়াস 2টা লেকচারে তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ বংশগতি এবং জৈব অভিব্যক্তি, জীবের অভিব্যক্তি না, জৈব অভিব্যক্তি, এই চ্যাপ্টারের যা যা রিটেনের কোয়েশ্চেন আসে অ্যান্ড যা যা টপিকগুলো আছে এমসিকিউ ইনক্লুডেড সবকিছু আসলে কভার করার চেষ্টা করছি। অ্যান্ড আই হোপ এর বাইরে থেকে আসলে কিছু আসবে না, বাট এই চ্যাপ্টারে আমি যা বলছি আগের প্রিভিয়াস 2টা লেকচারে একটু ডিটেইলি পড়ার চেষ্টা করবা, কারণ আলটিমেটলি এগুলো তোমাদের ফিউচারে কাজে আসবে। আচ্ছা, তো আমাদের আজকের প্রথম যেই টপিকটা সেটাতে আমরা আসি। আজকে আমরা মেইনলি কিছু এক্সট্রা টপিক পড়বো। তো ফার্স্টের টপিকটাই হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট, এটাকে আমরা আরো একটা নাম বলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং। ডিএনএ প্রোফাইলিং, হ্যাঁ, প্রোফাইল, ডিএনএ প্রোফাইল। এছাড়াও ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এরকম অসংখ্য নামে এটাকে ডাকা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট বেসিক্যালি এটা কি জিনিস আসলে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই ডিএনএ টেস্টটা অ্যাকচুয়ালি কি জিনিস? ডিএনএ টেস্টটা অ্যাকচুয়ালি যে কোনো, বলা যেতে পারে, পরিচয় শনাক্তকারী একটা টেস্ট বা পরিচয় শনাক্তকরণের একটা পদ্ধতি বা প্রক্রিয়া। মেইনলি যেটা হয়, প্রত্যেকটা মানুষের স্পেসিফিক ডিএনএর একটা প্যাটার্ন থাকে। অর্থাৎ তুমি যদি একটা মানুষের ডিএনএ প্রোফাইলিং করো বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করো, তাহলে দেখবা প্রত্যেকটা মানুষের কিছু ইউনিক ডিএনএর প্রোফাইল বা ডিএনএর ক্যারেক্টারিস্টিক্স থাকে, হ্যাঁ, কিছু ডিএনএর প্যাটার্ন থাকে। তো আমরা ডিএনএ টেস্ট করে মেইনলি যেটা করি, আমরা এই ডিএনএ প্রোফাইল এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা চেক করি। ডিএনএ টেস্টটা অ্যাকচুয়ালি কোথায় করা হয়? ডিএনএ টেস্টটা অ্যাকচুয়ালি বেশ কিছু জায়গাতে আমরা করে থাকি। খুব কমনলি আমরা যেটা দেখি বা যেই জায়গাটা আমরা করি সেটা মনে করে দেখো, আমরা যখন মুভি দেখি বা যে কোনো সিরিজ দেখি, তখন আমরা দেখি কি যে অপরাধী যখন আসে, সেই অপরাধী শনাক্তকরণের জন্য আমরা ফরেনসিক ডিপার্টমেন্টে যাই, বা ভিডিওতে আমরা দেখি যে ফরেনসিক ডিপার্টমেন্টের এখান থেকে বলে যে ডিএনএ টেস্ট করতে, বা পুলিশ এসে বলে যে ডিএনএ টেস্ট করেন। সো একটা বড় কাজ ডিএনএ টেস্টের অপরাধী শনাক্তকরণ। শুধু কি এটা না, আরো কাজ আছে, আরো অনেক কিছু। যেমন যে কোনো ধরনের পরিচয় নির্ণয়ের ক্ষেত্রে, ধরো এই যে খুব সম্প্রীতি আমরা মাইলস্টোনে একটা ট্র্যাজেডি হইলো, খুব বাজে একটা রকমের ইনসিডেন্ট। তো সেইখানে দেখো, যখন এই যে বার্নের ইনসিডেন্টটা ঘটে যাওয়ার পর অনেক পেশেন্টের, অনেক বাচ্চার একদম পুরাপুরি শরীরের 90%, 100%ও অনেকের পুড়ে গেছে, একদম পুরে নাই হয়ে গেছে কমপ্লিটলি। সো এই যে যখন পুড়ে যাওয়ার পরে এই পেশেন্টগুলোর তুমি কিন্তু কোনো পরিচয় পাচ্ছ না। অনেক মা বাবাই কিন্তু বিভিন্ন হসপিটালে যে ঘুরে ঘুরে বলতেছে যে আমার বাচ্চার পাচ্ছি না। তো এই যে এরকম, এবং এখানে বেশ কিছু বাচ্চার লাশ ছিল যেগুলো আমাদের আমরা কি বলে এটাকে শনাক্ত করা যাচ্ছিল না। তো এই ক্ষেত্রে এই যে শনাক্তকরণ, এটার ক্ষেত্রে আমরা ডিএনএ টেস্টটা করে থাকি। তো এই শনাক্তকরণের যে কোনো কাজে আমরা করে থাকতে পারি। এছাড়াও পিতৃত্ব পরিচয় খুব একটা ভাইটাল এবং সেন্সিটিভ একটা জায়গা, এই জায়গাগুলোতেও আমরা ডিএনএ টেস্ট করি। আচ্ছা, তো ডিএনএ টেস্টের প্রসপেক্টটা বললাম যে কোন কোন জায়গায় আমরা ডিএনএ টেস্ট করি। এখন ডিএনএ টেস্টটা মেইনলি কিভাবে করি? ডিএনএ টেস্ট করার জন্য আমরা যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা আমরা প্রোফাইলটা বের করবো, অর্থাৎ আমার ডিএনএ এর একটা অংশ যে আমি চেক করব, এটার জন্য অবশ্যই আমার কিছু নমুনা লাগবে। আমার কিছু স্পেসিফিক নমুনা লাগবে, রাইট? স্পেসিফিক নমুনা কিরকম হইতে পারে? স্পেসিফিক নমুনা হইতে পারে আমার চুল হইতে পারে, হাড় হইতে পারে, এরপর সিমেন্ট বা বীর্য হইতে পারে, এরকম খুব কমন, বা ব্লাড, হ্যাঁ, এইগুলো খুব কমন এক্সাম্পল, যেগুলো আমরা স্যাম্পল হিসেবে কালেক্ট করি। হ্যাঁ, এবার এই যে আমি স্যাম্পলটা পাইলাম, ধরো আমরা এই মাইলস্টোনের ঘটনাটাতেই আসি। ধরো মাইলস্টোনে
তোমার যেখানে আগুন লাগছে সেখান থেকে তুমি কিছু চুল পাইলা। কি পাইলা? চুল পাইলা। এখন এই চুলটা নিয়ে তুমি যেটা করবা, তুমি এই চুলের ডিএনএ প্রোফাইলিং করবা। ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা চেক করলা। আচ্ছা, আমি ফিঙ্গারপ্রিন্ট চেক করলাম বা ডিএনএ টেস্ট করলাম। ফিঙ্গারপ্রিন্ট না, আমরা যেটা বইয়ের ভাষা সেটা লিখি, ডিএনএ টেস্ট করলাম। এবার আসো, এই যে আমি টেস্ট করলাম, এবার টেস্ট করার পর আমি কিছু এই স্যাম্পলের আমি ডিএনএ টেস্ট করে ডিএনএ প্রোফাইলটা দেখতে পারলাম। আমি স্যাম্পল পাইছি, আচ্ছা চুল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরে নেই এই যে আমি চুলটা পাইলাম, একজন এসে দাবি করতেছে যে এটা আমার সন্তান এক্স এর চুল, বা একজন দাবি করতেছে যে আমি আমার সন্তান এক্স কে খুঁজে পাচ্ছি না, এবং আমি একটা স্যাম্পল পাইছি চুল। তাহলে আমাদের এখন ডিটেক্ট করতে হবে যে এই চুলটা অ্যাকচুয়ালি এক্স এর কিনা, রাইট? তো আমরা তখন কি করব, এই এক্স এর ব্যবহৃত যে কোনো কিছু যেগুলোর মধ্যে আমরা এই স্যাম্পল গুলো নিতে পারি, ঠিক আছে? অর্থাৎ চুল বা যে কোনো কিছু, আমরা ধরো এই এক্স এর প্যারেন্টস এসে এক্স এর ব্যবহার্য একটা জামা কাপড় দিল, যেটাতে ধরো তার চুল আছে বা কোনো কিছু একটা অংশ আছে, অর্থাৎ স্যাম্পল আছে যে কোনো একটা। তখন যেটা হবে, এই স্যাম্পলটারও, অর্থাৎ যে প্যারেন্টস যে স্যাম্পলটা দিল, এই স্যাম্পলটারও আমি ডিএনএ টেস্ট করব, এই স্যাম্পলটারও আমি ডিএনএ প্রোফাইলিং করব। অ্যান্ড ডিএনএ প্রোফাইলিং করার পর আমি এই চুল থেকে প্রাপ্ত প্রোফাইলিং এবং বাবা মা যেই স্যাম্পলটা দিল, দুইটা প্রোফাইলটা আমি ম্যাচ করব, প্রোফাইল ম্যাচ করব। যদি ম্যাচ হয় তাইলে বুঝতে হবে যে হ্যাঁ, তারা যে ক্লেম করতেছে যে এটা আমার সন্তান, তারা রাইট। আর যদি দেখি যে না, ম্যাচ করতেছে না, তাইলে বুঝে নিতে হবে যে না, তারা রাইট না, তারা রং। সো ডিএনএ টেস্টটা মেইনলি এইভাবে হয়ে থাকে। এখন এইটার ক্ষেত্রে আমরা মেইনলি কিভাবে করি সেটা যদি একটু বলি, এই যে দেখো কিছু ডট 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 দেওয়া আছে, তাই না? তো এইখানে মেইনলি তোমাদের বইয়ে অপরাধ স্থলের ব্যাপারটা দেওয়া আছে। অপরাধ স্থল কিরকম? ধরো কোনো জায়গায় একটা ক্রাইম হয়েছে, হ্যাঁ, একটা মার্ডার হয়েছে, একটা ক্রাইম হয়েছে। ক্রাইম হওয়ার পরে সেই জায়গাটায় কিছু নমুনা পাওয়া গেছে, যেখানে সিন, ক্রাইম সিনের ওইখানে বেশ কিছু নমুনা পাওয়া গেছে। এই ধরো তোমার ওইখানেও তুমি, আমরা যেটা খুব কমনলি আসলে চুলের ব্যাপারটাই আমরা বলি, বা নখ বা এরকম কোন একটা স্যাম্পল তুমি পাইছো, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি সেই অপরাধ স্থল থেকে প্রাপ্ত নমুনাটার তুমি স্যাম্পলটা ডিএনএ প্রোফাইলিং করলা। এরপরে তুমি সাসপেক্ট দুইজনকে পাইছো, এন্ড দুইজন সাসপেক্টেরও ডিএনএ প্রোফাইলিং করার পর এই অপরাধ স্থান থেকে প্রাপ্ত নমুনা এবং আসামির নমুনা দুইটা মিলানোর পর যেটা ম্যাচ করবে বুঝে নিতে হবে যে এটা অ্যাকচুয়ালি আসামির, কোন আসামি, এটা তুমি বুঝে নিতে পারো। আবার অনেক সময় এটাও হয় যে না, অপরাধ স্থান থেকে আমি যে নমুনাটা পাইছি এটা অ্যাকচুয়ালি আসামির না, যে হচ্ছে আমার ভিকটিম, তারও নমুনা হইতে পারে। সো আমি ডিএনএ প্রোফাইলিং করে এই জিনিসপত্রগুলো এক্সক্লুড করতে পারি। যাকে আমি সাসপেক্ট করতেছি সেই যে আসলে দোষী এরকম তো কোনো কথা নাই। সো এই ডিএনএ টেস্ট করে আমি এই কাজগুলো করতে পারি। মেইনলি কিভাবে করি, আমি যে স্যাম্পলগুলো পাই, যেমন চুল, হ্যাঁ, এই যে চুলটা যেটা পাইলাম, এই চুলের আমি যে ডিএনএ পোর্শনটা আছে, এই ডিএনএ কে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে রেস্ট্রিকশন, এটা নামটা লাগবে, হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি এই ডিএনএ এর যে অংশটা পাইলাম, এই ডিএনএটাকে ছোট ছোট অংশে কাটলাম। ডিএনএ কে কি করলাম, ডিএনএ কে আমি কাটলাম, কেটে ফেললাম, ছোট্ট ছোট্ট পার্ট করলাম, হ্যাঁ, কাটলাম বা পার্ট করলাম, ছোট্ট পার্ট করছি, ঠিক আছে। স্যাম্পলের আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে করে ছোট্ট ছোট্ট পার্ট করছি, এই যে যেটা আমি দেখতে পাচ্ছি এরকম ব্যান্ডের মতন আমি তৈরি করব। এন্ড দেন এই যে আমি যখন ডিএনএ কাটার পর ছোট্ট ছোট্ট ব্যান্ডের মতন আমি করলাম, এরপর এই পুরো ব্যান্ডটাকে আমি নিয়ে আসবো নাইট্রোসেলুলোজ পেপারে। নাইট্রোসেলুলোজ পেপার একটা স্পেসিফিক, বলতে পারো একটা স্পেশাল টাইপ অফ পেপার। সেই পেপারের উপর আমি এই ডিএনএর যে ছোট ছোট পোর্শন আমি কাটলাম ব্যান্ডের মতন করে, সেটাকে আমি নাইট্রোসেলুলোজ পেপারে আনলাম। একটু সুন্দর করে লিখি, নাইট্রোসেলুলোজ পেপারের উপর আনলাম। নাইট্রোসেলুলোজ পেপারের উপর আনার পরে এই ডিএনএর কাটা যে অংশটা আছে
এই ডিএনএ প্রোবের সাথে আমি একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মিলাবো, রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মার্জ করব বা মিশাবো, এন্ড এরপরে আমি এটার রেডিওগ্রাফি করব। ঠিক আছে, অটো রেডিওগ্রাফ বলা যাইতে পারে বা সহজ ভাষায় আমরা রেডিওগ্রাফও বলতে পারি। হ্যাঁ, ওই যে এক্সরে করে না ওই রকম অটো রেডিওগ্রাফ করব। হ্যাঁ, অটো রেডিওগ্রাফ, অটো রেডিওগ্রাফ আমি করব। এই যে অটো রেডিওগ্রাফ করলাম, একটু এই হাতের লেখাটা নিচের অংশের লেখাটা একটু কনসিডার করো, এখানে আসলে লিখতে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমরা অটো রেডিওগ্রাফ করব, করে আমরা হচ্ছে এরপরে ওই ব্যান্ডগুলো দেখতে পারবো। অটো রেডিওগ্রাফ একটু লিখিয়ে দিই আবার, রেডিওগ্রাফ। ঠিক আছে, আচ্ছা, অটো রেডিওগ্রাফ করে আমি এটা দেখতে পারবো। এন্ড তারপরে যেটা হবে, দেখার পরে আমি এই রকম অটো রেডিওগ্রাফি মধ্যে এই রকম ব্যান্ডের মতন দেখতে পারবো। সো এটা হচ্ছে আমার সেই অপরাধ স্থল থেকে আমি যেই স্যাম্পলটা পাইছিলাম সেইটার হচ্ছে অটো রেডিওগ্রাফের ছবিটা, আর নিচেরটা হচ্ছে আমার ভিকটিমের ডিএনএ প্রোফাইলিং করার পর এরকম পাইছি। তার নিচেরটা হচ্ছে যে সন্দেহভাজন ব্যক্তি, সাসপেক্টেড পারসন 1, তারপরটা হচ্ছে সাসপেক্টেড পারসন 2। এখন আমি মিলাই, এই তিনটার সাথে মিলাই কোনটার সাথে মিলতেছে সেটাকে আমি কনসিডার করে আমি রেজাল্ট দিতে পারতেছি যে আমি ডিএনএ টেস্ট করে দেখতে পারলাম যে অপরাধ থেকে প্রাপ্ত নমুনা সন্দেহভাজন ব্যক্তি একের সাথে মিলে যাচ্ছে। এটা যদি ছবিটা খেয়াল করো এমনি দেখতে পারবা যে ছবি দুটো আসলে সিমিলার, এটার ব্যান্ড আর এটার ব্যান্ডটা এক, তাই না? এই যে দেখো, এইখানেও ব্যান্ড আছে, এখানেও ব্যান্ড আছে, ব্যান্ড মিলতেছে, তাই না? ব্যান্ডটা মিলতেছে। সো এটা হচ্ছে আমার ডিএনএ টেস্ট করে আমি ক্লিয়ারিফাই করতে পারতেছি যে কে আসলে অপরাধী, কে অপরাধী না। তো এতটুকুন হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট রিলেটেড পড়া। সো ডিএনএ টেস্ট থেকে এইখানে যেগুলা বললাম এইগুলা লিখতে পারলে খুব ভালো, খুবই ভালো, অনেক মার্কস পাওয়া। আর যদি লিখতে নাও পারো, অ্যাটলিস্ট এইখানে যে কথাগুলো বলছি সেগুলা কোন কোন স্যাম্পল থেকে আমরা নিতে পারি, ডিএনএ টেস্টের ক্ষেত্রে কিভাবে করতেছি, এবং এটার অ্যাসপেক্ট গুলো কি কি বা কোন কোন জায়গায় আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা ইউজ করতেছি সেটা আমরা লিখে দিলে আমাদের এইখানে যে 2 মার্কের কোশ্চেন আসে এই কোশ্চেনগুলো অ্যান্সার হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে একটা জিনিস একটু বলে রাখি, স্যাম্পলের উপর স্টার মার্ক দিয়ে রাখো। স্যাম্পলগুলো একদম ভালো মতন ঠোঁটস্থ করে রাখতে হবে, স্যাম্পল একদম মাস্ট। স্যাম্পল না পারলে হবে না, স্যাম্পল থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট এবার আমরা যে টপিকটা আসবো এটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ। আচ্ছা, সো মানুষের লিঙ্গ নির্ধারণ কে করবে এটা আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম। আমরা যখন ক্রোমোজোম পড়ছিলাম, একটু মনে করে দেখো, যখন আমরা ক্রোমোজোম পড়ছি, এই ক্রোমোজোমের মধ্যে আমরা 2টা ক্যাটাগরাইজ করছিলাম, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাই না? অটোজোম আর সেক্স ক্রোমোজোম, অটোজোম আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, রাইট? সেক্স ক্রোমোজোম। তো যে অটোজোম ছিল, আমরা বলছিলাম অটোজোম গুলো বেসিক্যালি আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য শো করে। আর সেক্স ক্রোমোজোমের কাজটা কি বলছিলাম মনে করে দেখো তো, সেক্স ক্রোমোজোমের কাজটা আমরা মেইনলি বলছিলাম লিঙ্গ নির্ধারণ করা। লিঙ্গ নির্ধারণ করা, তাহলে লিঙ্গ নির্ধারণ কে করবে? লিঙ্গ নির্ধারণ করবে হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের কোন পার্টটা? সেক্স ক্রোমোজোম হচ্ছে আমার লিঙ্গ নির্ধারণটা করে দিবে। আচ্ছা, এখন এই যে লিঙ্গ নির্ধারণটা যে করতেছে এটা কিভাবে করে সেটা একটু আসি। তো আমাদের যে সেক্স ক্রোমোজোমটা আছে, সেক্স ক্রোমোজোম মেইনলি 2টা ধরনের হয়, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এই দুটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম, এক্স কে বলি একটা আর ওয়াই হচ্ছে আরেকটা। আর অটোজোম তো 22 জোড়া। এই যে খেয়াল করে দেখো, এই হচ্ছে সেই আমার 22 জোড়া অটোজোম, আর এটা হচ্ছে আমার এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এই ছোটটা, হ্যাঁ ছোটটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তো এই হচ্ছে আমার সেক্স ক্রোমোজোম, 2টা টাইপ যেটা পাচ্ছি সেটা। আচ্ছা, এখন এই সেক্স ক্রোমোজোম যে 2টা আছে, এই 2টা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকতে পারে, 2টা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকতে পারে। আমরা কি জানি আমাদের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া না, এর মধ্যে 22 জোড়া তো অটোজোম, তাই না? 22 জোড়া হচ্ছে অটোজোম
আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, তাই তো? এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তার মানে এই সেক্স ক্রোমোজোম যে এক জোড়া আছে, এই এক জোড়া সেক্স ক্রোমোজোম বিভিন্ন ভাবে থাকতে পারে। বিভিন্ন ভাবে বলতে মেইনলি দুইটা টাইপে থাকে। একটা হচ্ছে এক্স এক্স অবস্থায় থাকতে পারে, দুইটা এক্স অবস্থায় থাকতে পারে, অথবা এক্স ওয়াই এই অবস্থাটায় আমাদের বডিতে থাকতে পারে। তাহলে কি কি অবস্থায় আমরা পাচ্ছি? আমরা আইদার এক্স এক্স অবস্থায় পাবো অথবা এক্স ওয়াই অবস্থায় পাবো। নেক্সট পেজে একটু আসি। নেক্সট পেজ বলতে আমাদের আসলে নতুন পেজ লাগবে একটা। খেয়াল করে দেখো, আমাদের 22 জোড়া অটোজোমের সাথে 22 জোড়া 22 পেয়ার অটোজোমের সাথে অটোজোম, এটার সাথে যদি আমার ওই সেক্স ক্রোমোজোম এক্স এক্স থাকে, এটা একটা ধরন হইতে পারে। অথবা 22 জোড়া অটোজোমের সাথে 22 জোড়া অটোজোমের সাথে থাকতে পারে হচ্ছে এক্স ওয়াই, রাইট? এক্স এক্স থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে। যদি 22 জোড়া অটোজোমের সাথে এক্স এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ দুইটা এক্স ক্রোমোজোম থাকে, তখন আমার জেন্ডারটা হবে বা আমার সেক্সটা হবে বা লিঙ্গটা হবে হচ্ছে ফিমেল। কি হবে? ফিমেল বা মহিলা হবে। আর যদি এক্স ওয়াই হয় তাইলে হবে হচ্ছে মেল বা পুরুষ। তাইলে আমার যদি সেক্স ক্রোমোজোম এক্স এক্স হয় তাইলে ফিমেল, যদি এক্স ওয়াই হয় তাইলে মেল। কখনোই ওয়াই ওয়াই দুইটা একসাথে থাকবে না। হ্যাঁ, এটা থাকবে না, এটা থাকার কোনো সুযোগ নেই, দুইটা ওয়াই থাকার কোনো সুযোগ নেই। তাইলে যদি এক্স এক্স হয় ফিমেল, এক্স ওয়াই হইলে মেল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন লিঙ্গ নির্ধারণটা কিভাবে হচ্ছে, রাইট? আচ্ছা, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, আমাদের এগুলো হচ্ছে সব আমাদের প্রকৃত কোষ বা আমরা বলতে পারি আমাদের দেহকোষের অবস্থান, রাইট? আমাদের দেহকোষে এরকম থাকবে। সো দেহকোষ কিরকম হয়? দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, দেহকোষ হয় ডিপ্লয়েড। এইখান থেকে যখন আমার যখন জাইগোট ফর্ম হবে, অর্থাৎ আমার একটা হচ্ছে ডিম্বাণু এবং একটা শুক্রাণু মিলে যাবে, এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলে তৈরি হবে জাইগোট, রাইট? সো আমরা একটা পড়া মায়োসিসের ক্ষেত্রে পড়ছিলাম না যে জনন কোষ হয় হ্যাপ্লয়েড বা এন সংখ্যক। তার মানে জনন মাতৃকোষ বা ডিম্বাশয় এবং শুক্রাশয় হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড হচ্ছে কি? জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, রাইট? যেটাকে আমরা কি হিসাবে বলি বলো তো ভাইয়া? এটাকে আমরা বলি 2n আকারে, তাই তো? আর হ্যাপ্লয়েড যেটা, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড কোনটা? হ্যাপ্লয়েড হচ্ছে ডিরেক্ট জনন কোষ যেটা, সেটা অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু জনন কোষ, এটা হচ্ছে এন, তাই তো? এবং তারপরে কি হবে? এই এন অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু, ডিম্বাণু এন শুক্রাণু এন, ডিম্বাণু এবং শুক্রাণু মিলে যাবে, মিলে যে আবার সেই 2nটা ফর্ম করবে। এটা আমরা অলরেডি জানি, তাই তো? আচ্ছা, তার মানে এটা আমাদের জন্য খুব ক্লিয়ার। এই অবস্থাটা হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, রাইট? তার মানে জনন মাতৃকোষটা কিরকম দাঁড়াচ্ছে? জনন মাতৃকোষটা হচ্ছে এক্স এক্স, এইটা হচ্ছে আমার ফিমেল, এফ দিয়ে লিখি ফিমেল, আর হচ্ছে মেইলের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? এই হচ্ছে মেল এবং এইটা পাবো হচ্ছে এক্স ওয়াই। এটা ডিপ্লয়েড দশা, 22টা অটোজোম সাথে এক্স এক্স, 22টা অটোজোম সাথে এক্স ওয়াই। কেমন? আচ্ছা, এখন যখন এদের আমাদের মানে স্বাভাবিক প্রক্রিয়া যদি আমি বলি, যে যখন এদের এই ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হবে, অর্থাৎ স্পার্ম এবং ওভাম তৈরি হবে, তখন কি হয়ে যাচ্ছে? 2n থেকে হয়ে যাবে n। তার মানে এইটা খুব অবভিয়াস, আমার এইখানে যে দুইটা সেক্স ক্রোমোজোম আছে, যখন হ্যাপ্লয়েড বা জনন কোষ সৃষ্টি করবে, জনন কোষে আমার এই সেক্স ক্রোমোজোম কয়টা ঢুকবে? জনন কোষে, জনন কোষ যেহেতু n, তার মানে জনন কোষে সেক্স ক্রোমোজোম ঢুকবে একটা, জনন কোষে সেক্স ক্রোমোজোম ঢুকবে একটা, রাইট?
যেহেতু জনন কোষ হচ্ছে n সংখ্যক, এখন এই জনন কোষের মধ্যে আমি কি কি পাচ্ছি, XX XY পাচ্ছি। সো এটা আমার জন্য খুব ইজি যে ফিমেইলের ক্ষেত্রে এটা আমার আসবে X ক্রোমোজোম, এইটা আমার একটা হইতে পারে। আর আসলে ফিমেলের ক্ষেত্রে তো আর কোনো অপশন নাই, দুইটা এক্স, তার মানে সে যখন হ্যাপ্লয়েড স্টেজে যাবে, অর্থাৎ সে যখন আমার একটা করে ক্রোমোজোম দিবে, সে আইদার ওয়েতে অলওয়েজ কি ক্রোমোজোম দিবে, কোন টাইপের সেক্স ক্রোমোজোমটা দিবে, অলওয়েজ এক্স টাইপের সেক্স ক্রোমোজোমটাই দিবে, তার হাতে আর কোনো অপশন নাই। তার মানে সে যেই জনন কোষই তৈরি করুক না কেন, সেইটাতে অলওয়েজ যাবে কে, এক্স ক্রোমোজোম। আচ্ছা, যখন আমার মেল পার্টটা থেকে জনন কোষ তৈরি হচ্ছে, অর্থাৎ মেল পার্ট থেকে আসবে শুক্রাণু, তার মানে শুক্রাণুর মধ্যে কি কি থাকতে পারে, শুক্রাণুর মধ্যে থাকতে পারে এক্সও থাকতে পারে, আবার ওয়াইও থাকতে পারে। কেন এক্স অথবা ওয়াই থাকবে, কারণ আমরা অলরেডি বলছি যে জনন কোষ হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, তাইলে আইদার এক্স আসবে অথবা ওয়াই আসবে। আর ফিমেল পার্ট থেকে সবসময় এক্স ক্রোমোজোমটাই আসবে। এখন ধরে নাও আমার এইরকম অবস্থা, বাবা মার বা দুইটা, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছে, এবং পরবর্তীতে তাদের যখন সন্তান তৈরি হবে, সন্তান তৈরি হওয়ার আগের স্টেজটায় এই অবস্থা দাঁড়াবে, অর্থাৎ ফিমেল পার্ট থেকে একটা এক্স ক্রোমোজোম আসবে, আর মেল পার্ট থেকে এক্স ক্রোমোজোম আসতে পারে, ওয়াই ক্রোমোজোম আসতে পারে, তাই তো? সো এরপরে কি হবে, এই এক্স ক্রোমোজোমটা এই এক্স এর সাথেও মিলতে পারে, এই এক্স ক্রোমোজোমটা এই ওয়াই এর সাথেও মিলতে পারে। এক্স এর সাথে মিললে হয়ে যাবে এক্স এক্স, ওয়াই এর সাথে মিললে হয়ে যাবে এক্স ওয়াই, ওয়াই এর সাথে মিললে হয়ে যাবে এক্স ওয়াই, এক্স এক্স এবং এক্স ওয়াই, এক্স এক্স এবং এক্স ওয়াই। আচ্ছা, এখন এই যে আমাদের যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, এক্স এক্স এবং এক্স ওয়াই সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, তার মানে এই যদি এক্স এক্স হয়, তাহলে আমার সন্তানটা হবে হচ্ছে ছেলে, সরি, সন্তানটা হবে হচ্ছে ফিমেল বা মেয়ে। আর যদি এক্স ওয়াই হয়ে যায়, তখন এটা হয়ে যাবে মেল বা ছেলে, তাই তো? তাইলে এই অবস্থায় আমি বুঝতে পারতেছি যে আমার লিঙ্গ নির্ধারণটা কিভাবে হবে। মেইনলি যখন জনন কোষটা তৈরি হয়ে যায়, অর্থাৎ শুক্রাণু কিংবা ডিম্বাণু, সেই অবস্থায় আমার এই গ্যামেটগুলো যখন সৃষ্টি হয়, তখন সেক্স ক্রোমোজোম সেপারেটলি গ্যামেটের মধ্যে ঢোকে। হ্যাঁ, এটাকে আমরা গ্যামেট বলতে পারি, গ্যামেট বলতে পারি। হ্যাঁ, এন সংখ্যক গ্যামেট, গ্যামেট এন। তাইলে গ্যামেটের মধ্যে আইদার এক্সও ঢুকতে পারে, আর মেল থেকে এক্স ওয়াই যে কোনোটাই আসতে পারে। এবং পরবর্তীতে যদি মেইলের কাছ থেকে এক্স আসে, তাইলে এক্স এবং এক্স মিলে যে আমার বাচ্চা হবে হচ্ছে ফিমেল। আর যদি মেইলের কাছ থেকে ওয়াই আসে, তাইলে আমার এক্স এর সাথে মিলে যে তৈরি করবে এক্স ওয়াই, এবং বাচ্চা হবে হচ্ছে মেইল, অর্থাৎ ছেলে সন্তানের জন্ম হবে। এইটা ভাই তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ধরে রাখতে পারো, যদি পরীক্ষায় একটা কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে, এই টপিকের থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি। ওই যে ডিএনএ আরএনএ পড়ছো, ডিএনএ এর সাথে এইটার দিতে পারে, মানে দৃশ্যপট দিয়ে দেয়। এখন এখান থেকে আসলে কি কোশ্চেন দেয়, সেটা হচ্ছে আমাদেরকে সিনারিওটা এরকম দেয় যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সন্তান বা মেয়ে সন্তান হইলে মাকে দোষারোপ করা হয়, মেয়ে সন্তান হইলে মাকে দোষারোপ করা হয়। এখন এটা কি মানে রাইট, মাকে দোষারোপ করাটা কি ঠিক? এটা হচ্ছে আমাদেরকে দৃশ্যপটটা দেয়, বা স্টেম বা সৃজনশীলটা আমাদেরকে এটা দেয় যে মাকে দোষারোপ করা জাস্টিফাইড কিনা, ঠিক কিনা। তো আমরা এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে না, আসলে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা নাই, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা নাই, কারণ মা অলওয়েজ আমাদেরকে দিবে এক্স এক্স ক্রোমোজোম, অর্থাৎ মায়ের মধ্যে আছে হচ্ছে এক্স এক্স, অর্থাৎ সে অলওয়েজ আমাদেরকে এক্স ক্রোমোজোমটাই দিবে। আর বাবার মধ্যে আছে এক্স ওয়াই, সুতরাং বাবা যদি এক্স ক্রোমোজোমটা দিয়ে দেয়, তাইলে আমার সন্তান হবে হচ্ছে ফিমেল। আর যদি বাবা ওয়াই ক্রোমোজোমটা দেয়, তাইলে আমার বাচ্চা হবে হচ্ছে এক্স ওয়াই, উইচ ইজ মেল। তার মানে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে, সেইটার পুরোপুরি জিনিসটাই বা পুরো জিনিসটাই আসলে নির্ভর করে বাবার উপরে। সুতরাং আর্থসামাজিক পার্সপেক্টিভ, আর্থসামাজিক না, সামাজিক পার্সপেক্টিভে সন্তানের লিঙ্গ কি হবে, এইটার জন্য মাকে দোষারোপ করা কোনোভাবেই জাস্টিফাইড না। আচ্ছা, ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি
এইখানে যা দেখতে পারতেছো, এই যে এই পড়াটা আসলে এইখানে পড়ানোর কথা ছিল। এই যে এক্স ওয়াই এক্স এক্স, যদি ওয়াই দেয় সন্তান হয়ে যাচ্ছে হচ্ছে আমার কি বলে এক্স ওয়াই হইলে হচ্ছে মেইল হচ্ছে, আর যদি দুইটাই এক্স হয় তাহলে আমি ফিমেল বাচ্চা পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আগের টপিকের মেইন পড়াটা এইখানে। এখন আমরা একটু আসবো আমাদের কিছু জেনেটিক ডিসঅর্ডার নিয়ে পড়তে হবে। জেনেটিক ডিসঅর্ডার নিয়ে পড়তে হবে। জেনেটিক ডিসঅর্ডার খুবই সহজ, খুবই সহজ মানে খুবই সহজ। দুইটা ছোট্ট টপিক, ভয় পাওয়ার কিছু নাই এবং খুব মজার টপিক। আচ্ছা, আমাদের ফার্স্টের টপিকটার নাম কি? ফার্স্টের টপিকটার নাম হচ্ছে, আমি একটু মার্ক করি, টপিকটার নাম হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। টপিকটার নাম জেনেটিক ডিসঅর্ডার। এখন এই জেনেটিক ডিসঅর্ডার মানে কি? জেনেটিক ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে বুঝতেই পারতেছি, ডিসঅর্ডার মানে যে কোনো ধরনের ডিজিজকে বোঝাচ্ছে। অর্ডারে নাই মানে নিয়মে নাই, অনিয়ম। অর্থাৎ ডিসঅর্ডার মানে কোনো একটা ডিজিজকে বোঝাচ্ছে। ডিজিজ মানে রোগকে বোঝাচ্ছে। আর জেনেটিক মানে কি? জেনেটিক মানে জিনগত, তার মানে জেনেটিক ডিসঅর্ডার মানে জিনগত রোগ। জিনগত রোগ। তাহলে জেনেটিক ডিসঅর্ডার মানে কি আছে ভাইয়া? জেনেটিক ডিসঅর্ডার মানে জিনগত রোগ। এখন জিনগত রোগগুলো কিরকম ভাবে হইতে পারে? জিনগত রোগ অনেক ভাবে হয়। আমাদের যে অটোজোম গুলো আছে, সেই অটোজোমে কোনো ঝামেলা থাকলে জিনগত রোগ হয়। যদি আমার 6 ক্রোমোজোমে কোনো প্রবলেম থাকে তখনও জিনগত রোগ হয়, কারণ আলটিমেটলি জিন তো আসলে ক্রোমোজোমের মধ্যেই থাকে। তার মানে এই জেনেটিক ডিসঅর্ডারকে আমরা অন্য একটা নামে ডাকতে পারি, ক্রোমোজোমাল ডিসঅর্ডার হিসেবেও ডাকতে পারি, ঠিক আছে? সো আমার যে কোনো ক্রোমোজোমে আসলে কোনো ঘাপলা হইলে, কোনো ঝামেলা হইলে আমরা এটাকে জিনগত ডিসঅর্ডার বলি। ধরো একটা অটোজোমে কোনো প্রবলেম হয়েছে, অটোজোমের কাজ হচ্ছে বৈশিষ্ট্য দেখানো। তাহলে যদি একটা অটোজোমের কোনো প্রবলেম হয়, তাহলে সে যেই বৈশিষ্ট্যটা দেখানোর কথা সেটা তো দেখাইতে পারবে না, পারবে? অবশ্যই পারবে না। সো যেইভাবে স্বাভাবিক অবস্থায় চলার কথা সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, স্বাভাবিক বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, তার মানে অস্বাভাবিক অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার বা ক্রোমোজোমাল ডিফেক্ট, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আচ্ছা, এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের যেই 6 ক্রোমোজোমে যদি, অটোজোমে হলে তো ফাইন, অটোজোমেই হচ্ছে, বাট 6 ক্রোমোজোমে যদি ডিসঅর্ডার হয় তাহলে 6 ক্রোমোজোম কি কি আছে? এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে, তাই তো? এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে। আমাদের 6 ক্রোমোজোম আছে কি কি? এক্স এবং ওয়াই। ছেলেদের ক্ষেত্রে আমরা দেখলাম, ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স এবং এক্স, সরি এক্স এবং ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, রাইট? আচ্ছা, যদি 6 ক্রোমোজোমাল ডিফেক্ট হয় সেক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমার ডিফেক্টটা হয় হচ্ছে এক্স ক্রোমোজোমে। 6 ক্রোমোজোমের ডিফেক্টটা কোথায় হবে? 6 ক্রোমোজোমে। মাথায় রাখতে হবে 6 ক্রোমোজোমের ডিফেক্ট হবে অলওয়েজ ক্রোমোজোম ডিফেক্ট। ইউজুয়ালি, অলওয়েজ বলা ঠিক না, ইউজুয়ালি অর্থাৎ সাধারণত আমার ডিফেক্ট মেইনলি বা ডিসঅর্ডার গুলো হবে হচ্ছে এক্স ক্রোমোজোমের সাথে। এখন কোশ্চেন হচ্ছে ওয়াই ক্রোমোজোমে কেন হয় না? হ্যাঁ, ওয়াই ক্রোমোজোমটা বেসিক্যালি অনেক ছোট, ওয়াই ক্রোমোজোমটা অনেক ছোট হয়। সো এইটাতে আসলে সেইভাবে কোনো ধরনের ডিফেক্ট হয় না। যত বড় হবে, লেন্থ যত বড় হবে, তৈরি করতে তত সময় লাগবে এবং ডিফেক্ট হওয়ার চান্সেস বাড়বে। লেন্থ যত ছোট, একটা ক্রোমোজোমের লেন্থ ছোট, তার মানে এখানে অল্প ডিএনএ লাগতেছে, সো তৈরি হওয়াটা ইজিয়ার, রাইট? সো এই জন্য আসলে ছোট ক্রোমোজোমে হয় না। এই জন্য আমার যে কোনো ধরনের ডিফেক্ট অ্যাকচুয়ালি এক্স ক্রোমোজোমেই হয়, ঠিক আছে? এক্স ক্রোমোজোমেই হয়ে থাকে। এখন আমাদের ছেলেদের এক্স ক্রোমোজোম আছে একটা, মেয়েদের এক্স ক্রোমোজোম আছে দুইটা। সো ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে কোনো মানুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম আসলে মানে ক্রোমোজোমাল ডিফেক্ট বা 6 ক্রোমোজোমাল ডিফেক্টও যদি তুমি বলো, ইউজুয়ালি একটা ক্রোমোজোমে এফেক্ট করে। তার মানে আমার মেয়েদের ক্ষেত্রে দুইটা এক্স ক্রোমোজোম আছে, বাট ডিফেক্ট হবে কোথায়? যে কোনো একটা ক্রোমোজোমে। সেটা এটাতে হইতে পারে অথবা এটাতে হইতে পারে, বাট দুইটা একসাথে ইউজুয়ালি হয় না। সো যদি একটাই হয় তার মানে কি একটা আমার আক্রান্ত, আরেকটা হচ্ছে একদম ইনট্যাক্ট বা সুস্থ আছে। একটা আমার আক্রান্ত, একটা সুস্থ আছে। সো যেটা হচ্ছে আমার সুস্থ আছে সেইটা এই আক্রান্ত হওয়ার যে ক্ষতিকারক দিকগুলা বা আক্রান্ত বা নষ্ট হয়ে যাওয়া ক্রোমোজোমটা যেই উল্টা পাল্টা বৈশিষ্ট্যগুলো দেখাবে, সেইটা
আমার ভালো ক্রোমোজোমটা সেই বৈশিষ্ট্যগুলোকে মিনিমাইজ করে দিতে পারবে। মিনিমাইজ করে দেওয়া মানে কি, ওই বৈশিষ্ট্যগুলো শো করতে দিবে না। যেহেতু আমার মহিলাদের ক্ষেত্রে একটা ভালো এক্স ক্রোমোজোম একটা খারাপ এক্স ক্রোমোজোম আছে, ভালো এক্স ক্রোমোজোমটা খারাপ এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো শো করতে বাধা প্রদান করে। দ্যাটস ওয়াই মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, মহিলাদের ক্ষেত্রে ইউজুয়ালি বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। মহিলাদের ক্ষেত্রে ইউজুয়ালি বৈশিষ্ট্য দেখা যায় না, ভালো ক্রোমোজোমগুলোই তাদের বৈশিষ্ট্যগুলো শো করে, খারাপ ক্রোমোজোমটা বৈশিষ্ট্য শো করে না। তারা মেইনলি বাহক হিসেবে কাজ করে। তারা কি হিসেবে কাজ করে? বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ নেক্সট জেনারেশনে তারা এই রোগটা ছড়াই দিতে পারে। তারা আক্রান্ত হবে না, কিন্তু পরবর্তী জেনারেশনে তারা ছড়াই দিতে পারে। যেহেতু ছড়ানোর ক্ষমতা রাখতেছে, এই জন্য তাদেরকে বাহক বলতেছি, বা বলতে পারি তারা হচ্ছে এই ডিসঅর্ডারটা বহন করতেছে। আর ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম আছেই একটা। তার মানে যদি আমার এক্স ক্রোমোজোমে কোনো ডিফেক্ট হয়, এক্স ক্রোমোজোমে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, তাহলে আমার বুঝে নিতে হবে যে এই এক্স ক্রোমোজোমটা ডিফেক্টে এই ছেলের বা এই মেইলের আলটিমেটলি ডিসঅর্ডার হবেই। আলটিমেটলি এই মেইলটার কি হবে? ডিসঅর্ডার হবেই। সো এই হচ্ছে আমার এইখানকার ইনিশিয়াল ব্যাপারটা, যে জেনেটিক ডিসঅর্ডারগুলো আছে এগুলো মোস্টলি মেইলরা ইফেক্টেড হবে বা ছেলেরা আক্রান্ত হবে, মহিলারা বাহক হিসেবে থাকে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট বোঝার জন্য, একদম বেসিক কথাবার্তা। আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এক্স এক্স ওয়াই এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার আসো, তাহলে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আমরা ইনিশিয়াল কিছু কথাবার্তা বললাম। এবার একটু যদি আমরা নেক্সট টপিকটায় আসি, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা মানে কি? বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস মানে যারা রং চিনতে পারে না, রং না চিনতে পারা, রং না চিনতে পারা। রং না চিনতে পারা, এটাকে আমরা বলি কালার ব্লাইন্ডনেস। এখন কালার ব্লাইন্ডনেসটা কেন হয়? মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের আমরা যে কালার দেখি, এই কালার দেখার কারণটা হচ্ছে আমাদের যে নার্ভগুলো আছে, যে স্নায়ুগুলো আছে, এদের এইখানে বিভিন্ন ধরনের পিগমেন্ট শনাক্তকারী কিছু জিন বলতে পারো বা পিগমেন্ট শনাক্তকারী কিছু পদার্থ থাকে। হ্যাঁ, পিগমেন্ট মানে কি? রং চিনতে পারার মতন কিছু এলিমেন্টস থাকে, রং চেনার মতন কিছু এলিমেন্টস থাকে। অর্থাৎ নার্ভ বা স্নায়ুতে কি হচ্ছে? স্নায়ুতে কি হচ্ছে? স্নায়ুতে হচ্ছে আমার রং চেনার মতন কিছু, রং চেনার কি থাকে ভাইয়া? রং চেনার এলিমেন্ট থাকতেছে। ঠিক আছে, স্নায়ুতে রং চেনার এলিমেন্ট থাকে। রং চেনার এলিমেন্ট না বলে আমরা রং চেনার পিগমেন্ট বলি। হ্যাঁ, এটা বেটার। রং চেনার পিগমেন্ট থাকে। ওকে, রং চেনার মতন পিগমেন্ট থাকে। এখন এই যে স্নায়ুতে যে রং চেনার পিগমেন্ট আছে, যদি কোনো কারণে একটা পিগমেন্টে সমস্যা হয়, জাস্ট একটা পিগমেন্টে সমস্যা হচ্ছে, একটা পিগমেন্টে কোনো প্রবলেম হয়েছে, অর্থাৎ এই জেনেটিক ডিসঅর্ডারের কারণে যে কোনো একটা পিগমেন্টে কোনো ধরনের একটা প্রবলেম হয়েছে, তো এই একটা পিগমেন্টে প্রবলেম হওয়ার কারণে কি হবে বলতো? আমাদের যে লাল এবং রেড এবং গ্রিন যেই বর্ণান্ধতা থাকে বা কালারটা থাকে, বর্ণান্ধতা না, রেড এবং গ্রিন যেই কালারটা থাকে, আমাদের এই দুইটা কালার সেই মানুষটা চিনতে পারবে না। অর্থাৎ যদি একটা পিগমেন্টে প্রবলেম থাকে, তাহলে আমার রেড এবং গ্রিন কালার আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না বা চিনতে পারবো না। এই ধরনের বর্ণান্ধতাকে বলা হয় হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। লাল সবুজ বর্ণান্ধতা, এই যে লাল সবুজ বর্ণান্ধতা। আচ্ছা, আর যদি এরকম হয় যে একাধিক পিগমেন্টে কোনো প্রবলেম, একটা পিগমেন্ট তো এখানে স্নায়ুতে একটা পিগমেন্টের সমস্যা, রেড গ্রিন আমি চিনতে পারতেছি না। যদি একাধিক পিগমেন্টে প্রবলেম হয়, তখন আমি অনেক কালার আছে যেগুলোকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। অর্থাৎ মাল্টিপল কালার আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না বা চিনতে পারবো না। এটাকে বলা হয় হচ্ছে মাল্টি কালার ব্লাইন্ডনেস। আসলে মাল্টি কালার ব্লাইন্ডনেস এভাবে বলা উচিত না, এটাই অ্যাকচুয়ালি আমাদের কালার ব্লাইন্ডনেসের টাইপ হিসেবে ধরা হয়। বুঝলে, একাধিক পিগমেন্টে সমস্যা থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে কালার ব্লাইন্ডনেস আছে, এটা চেনার জন্য কি 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 টেস্ট করা যেতে পারে, আমরা কিভাবে চিনতে পারি? একটা টেস্ট আছে, ইশিহারা টেস্ট নামে একটা টেস্ট পাওয়া যায়, ইশিহারা চার্ট। হ্যাঁ,
ইশিহারা। এটা তোমরা যে কোনো ধরনের মেডিকেল এক্সাম যখন দিবা, মানে ফিটনেস টেস্ট দিবা, সেটা যখন তোমরা ইন ফিউচার আর্মিতে ঢুকবা কিংবা হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটিতে ঢুকবা, কলেজে ঢুকবা, তখন হচ্ছে তোমাদের তুমি ফিজিক্যালি ফিট কিনা এটা চেক করার জন্য হচ্ছে এটা করে থাকে। তো এই ইশিহারা টেস্টটা হচ্ছে এই যে এরকম, এখানে যারা কালার ব্লাইন্ড তারা এই যে ভিতরে যে 74 লেখা, এই 74টা পড়তে পারবে না, সো বোঝা যাবে যে সে হচ্ছে কালার ব্লাইন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইশিহারা টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারতেছি। এখন এই কালার ব্লাইন্ডনেসটা কেন হচ্ছে, মেইনলি বললাম যে স্নায়ুতে রং চেনার যে পিগমেন্টগুলো আছে এগুলো সমস্যার কারণে, এটা মেইনলি জেনেটিক ডিসঅর্ডারের কারণেই হয়ে থাকে, অর্থাৎ জিনগত কোনো কারণে যদি কোনো মিউটেশন হয়। মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে ডিএনএ তে পার্মানেন্ট চেঞ্জ, অর্থাৎ কোনো কারণে যদি কোনো মিউটেশন হয়ে থাকে, জিনে কোনো প্রবলেম হয়, ডিএনএ তে কোনো প্রবলেম হয়, ক্রোমোসোমে কোনো প্রবলেম হয়, তখন হচ্ছে আমার এই কালার ব্লাইন্ডনেসটা হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের আরো একটা জিনিস, আমরা বিভিন্ন ধরনের ওষুধ আমরা খাই, এই ওষুধগুলোর কারণেও হচ্ছে এই কালার ব্লাইন্ডনেস হইতে পারে। খুব কমন একটা ওষুধ হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইনিন খুবই কমন একটা ওষুধ, মানে কমন অ্যাজ ইন খুব যে আমরা খাই এরকম না, খাওয়ার মধ্যে না, বাট খুব কমনলি প্র্যাকটিসিং একটা ড্রাগস হাইড্রক্সিক্লোরোকুইন। এই হাইড্রক্সিক্লোরোকুইন তুমি যদি লং টার্ম নাও, সেই ক্ষেত্রে দেখা যায় যে কালার ব্লাইন্ডনেস হয়ে থাকে। তো কালার ব্লাইন্ডনেস এর জন্য এইটুকুনি, যদি জেনেটিক ডিসঅর্ডার থেকে কোনো কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া থেকে আসবে, কালার ব্লাইন্ডনেস থেকে ইউজুয়ালি আসে না। বি মার্কের কোশ্চেনের জন্য একটা স্টার দিয়ে রাখতে পারো যে পূর্ব জাস্ট, এর বেশি কিছু না, এখান থেকে রিটেনে আসলে বড় কোশ্চেন দেওয়া উচিত না। আচ্ছা, আজকে আমরা যেইটুকুন আমরা পড়ছি এটা জাস্ট একটু বইয়ের থেকে আমরা ছোট্ট করে একটু ওভারভিউ করবো যে বইয়ের মধ্যে এই জিনিসপত্রগুলো কিভাবে আছে। ঠিক আছে, তো চলো যাই আমরা বইয়ে। ঠিক আছে, তো দেখো বইয়ের মধ্যে আমরা অলরেডি এখানে ডিএনএ টেস্টের মধ্যে ডিএনএ টেস্ট পড়ে ফেলছি। ডিএনএ টেস্টের মধ্যে ডিএনএ টাইপিং, ডিএনএ টেস্টিং নামেও এটাকে আমরা বলতেছিলাম। এই যে এটা বলতে চাচ্ছিলাম যে এই অংশটা ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু ইত্যাদি মূল্যবান জৈবিক নমুনা বা স্যাম্পল হিসেবে কাজ করে, এটা বলছিলাম। রেস্ট্রিকশন এনজাইমের কথা বলছিলাম এবং এটা একটু জাস্ট নামটা জানতে হবে। এরপরে এইটা বলছিলাম যে সেলুলোজ পেপারে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ এর সাথে মিলায় আমরা এক্সরে করে দেখলেই দেখতে পারবো। এই যে অটো রেডিওগ্রাফ, এইটার কথা বলে ফেলছি অলরেডি। আর বর্তমানে আমরা পিসিআর করি, পিসিআর এর মাধ্যমে আসলে এই সেম জিনিসটা যায়। এরপর আমরা পড়ছি লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণের মধ্যে আসলে যা যা বলার সবকিছু বলছি। এই যে এক্স ক্রোমোজোম লাভ করে, একটা এক্স ক্রোমোজোম থাকে, অবশিষ্ট হচ্ছে অর্ধেক, বাকিটা অন্য একটা শুক্রাণুর মধ্যে প্রবেশ করে। এইখানে যদি একটু আসো, মায়ের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণুর মধ্যে ডিম্বাণুর মধ্যে এক্স এবং এক্স থাকবে, আর এর মধ্যে যখন এক্স ওয়াই যাবে তখন আমার বাচ্চাটা আইদার ছেলে অথবা মেয়ে হবে। যদি এই যে জাইগোটে এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকবে, কখন? যদি হচ্ছে আমার সন্তানটা পুরুষ সন্তান হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে, এই যে সন্তান হবে পুত্র। নেক্সট টপিকে একটু যাই। আমাদের নেক্সট হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে আমরা আলোচনা করছি। ইনিশিয়াল আমরা বেশ কিছু কথাবার্তা বলছি যে জিনগত অসুখ টসুখ, কিভাবে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা কাজ করতেছে। এই যে এটাও বলছি যে মেয়েরা সাধারণত আক্রান্ত হয় না, তারা বড়জোর বাহক হিসেবে কাজ করে। এইটুকুন আমরা বলছি। এরপরে কালার ব্লাইন্ডনেস নিয়ে এই যে পিগমেন্টের কথাবার্তাগুলো বলা হয়ে গেছে যে রোগীদের শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। একটা পিগমেন্ট না থাকলে সে হচ্ছে লাল আর সবুজ পার্থক্য করতে পারবে না, এটা হচ্ছে আমাদের সার্বজনীন কালার ব্লাইন্ডনেস। আর যদি একাধিক পিগমেন্ট থাকে তাইলে হচ্ছে আমার লাল সবুজ ছাড়াও অন্য কিছু হইতে পারে। পুরুষদের ক্ষেত্রে 10 জনে 1 জনকে আমরা কালার ব্লাইন্ড হিসেবে পাই, আর নারীরা খুব কম হয়। এছাড়াও আমরা বলছিলাম যে এই যে হাইড্রক্সিক্লোরোকুইনিনের কথাও বলছি। সো আমাদের এগুলো হয়ে গেছে। সো জেনেটিক্সটা একটু ভালো মতন পড়তে হবে। অ্যান্ড যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো কোয়েশ্চেন সলভ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।